আসসালামু আলাইকুম সবাইকে। আমি মাহফুল আলম অর্ণব। আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের এস্টিমেশনের 4th লেকচারে। আজকের লেকচারে আমরা দেখব যে স্টেয়ার ক্যালকুলেশন কিভাবে করে। অর্থাৎ আমরা যে সিঁড়ি দিব আমাদের প্ল্যানের ভিতরে, তো সেই সিঁড়ির ভলিউম থেকে কিভাবে আমরা কংক্রিট বের করতে পারি এবং একই সাথে আমরা রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন কিভাবে করি, সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। তো তার আগে হচ্ছে আমাদের জানতে হবে যে সিঁড়ির কিছু বেসিক প্রপার্টিস, যে সিঁড়ি আসলে কিভাবে গঠন করা হচ্ছে। তো আমরা যদি একটু সিঁড়ির কথা চিন্তা করি, আমরা সিঁড়ির কথা চিন্তা করলে কি ভাবি যে আমাদের যে এরকম, 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 এরকম করে উপরে উঠতে থাকে সিঁড়ি। সো এখানে যে আমাদের যে পোর্শনটা উপরে ওঠে এটাকে বলা হয় রাইজার। ঠিক আছে? এই জিনিসটাকে বলা হয় রাইজার। আর যে জিনিসটা আমাদের সামনের দিকে নিয়ে যায় অর্থাৎ হরিজন্টালি আমাদের মুভমেন্ট করায় তাকে বলা হয় হচ্ছে থ্রেড। এই যে রাইজার এবং থ্রেড। এখন কথা হলো যে একটি সিঁড়িতে রাইজার এবং থ্রেড একটা নির্দিষ্ট মাপের হয়। অর্থাৎ এটার সবগুলো সেম পোর্শন বা সেম মাপেরই হবে। আমরা যদি স্ট্যান্ডার্ড চিন্তা করি, আমরা এখন যে সিঁড়িটা নিয়ে কাজ করব, যেটা আমরা যে আমাদের বাম সাইডে দেখতে পাচ্ছি, এই সিঁড়ির রাইজার হচ্ছে আমাদের 10 ইঞ্চ, সরি এই সিঁড়ির রাইজার হচ্ছে আমাদের 6 ইঞ্চ এবং আমাদের রাইজার আছে হচ্ছে 10টি। মানে যে এটা হচ্ছে একটা রাইজার, এটা 2 নাম্বার রাইজার, এটা 3 নাম্বার রাইজার। এভাবে আমাদের কি 10টা রাইজার আছে আমাদের হাফ ল্যান্ডিং পর্যন্ত ওঠার জন্য। অর্থাৎ এই যে এভাবে 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 করে 10টা রাইজার দিলে সে হচ্ছে হাফ ল্যান্ডিংয়ে উঠবে। এরপরে এখান থেকে আবার কি হবে? এখান থেকে আবার হচ্ছে আমার কি সিঁড়ি উঠতে থাকবে এবং উঠে, 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 উঠে আমাদের কি তারপর ছাদে যাবে। তো এটা হচ্ছে আমাদের সিঁড়ির যে বেসিক পোর্শন সেটা। সো আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের এইটুকুতে 10টা রাইজার আছে এবং প্রত্যেকটা রাইজার হচ্ছে 6 ইঞ্চ পরিমাণ উঁচু। এবং আমরা যদি থ্রেডের কথা চিন্তা করি সেটা হচ্ছে আমাদের 9টা আছে। এখানে আমরা একটা সূত্র সবসময় ব্যবহার করি যে রাইজার যখন আমরা পাবো, সেই রাইজারকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে আমরা থ্রেড পেয়ে যাচ্ছি। অনেকে ভাবতে পারে যে এটার কারণ কি? এটার কারণ হলো আমরা যখন যে রাইজারগুলো এভাবে এভাবে ইউজ করি, সর্বশেষ যে থ্রেডটা থাকে সেটা হচ্ছে মূলত আমাদের স্ল্যাবের সাথে মিলে যায়। সো ওইটাকে আমরা আসলে স্ল্যাবের সাথেই কাউন্ট করি, ওটাকে আমরা সিঁড়ির সাথে কাউন্ট করি না। এজন্য সবসময় রাইজার থেকে থ্রেডের সংখ্যা একটা কম থাকে। তো আমরা মোটামুটি একটু সিঁড়ির হালকা পাতলা বেসিক দেখলাম। আরেকটা বেসিক আমাদের জানতে হবে, সেটা হচ্ছে যে একটা সিঁড়ি যখন তৈরি করা হয়, ধরলাম এটা এটা ছিল হচ্ছে আমার ফ্লোর এবং এটা হচ্ছে আমার সিঁড়ি। সিঁড়ির এই বরাবর একটা স্ল্যাব দেওয়া হয়। এই যে আমরা একটা মানে সেকশন কাটলে এখানে দেখতে পাচ্ছি যে একটা স্ল্যাব দেওয়া আছে। এই স্ল্যাবটাকে বলা হয় ওয়েস্ট স্ল্যাব। এই ওয়েস্ট স্ল্যাবটাই মূলত আমাদের সিঁড়ির যে ভার বহন করার পোর্শন, সেটা হচ্ছে এই ওয়েস্ট স্ল্যাবটাই নেয়। মূলত আমরা যে রড দিয়ে ডিজাইন করবো সেটা হচ্ছে এই ওয়েস্ট স্ল্যাবের পোর্শনটাই। এবং তার উপরে হচ্ছে আমরা যে কংক্রিট দিয়ে যে সিঁড়ির স্টেপসগুলো তৈরি করি, এই যে সিঁড়ির স্টেপসগুলো তৈরি করি এবং এই ভারটা এই ওয়েস্ট স্ল্যাবটাই নিয়ে থাকে। আর সেটা গিয়ে কানেক্ট হয় হচ্ছে আমার হাফ ল্যান্ডিং এর সাথে। তো মোটামুটি আমরা অনেক কিছু বুঝলাম। এখন আমরা একটু আস্তে আস্তে শুরু করি। নতুন জিনিস আসলে আমরা সেটা দেখতে থাকবো। তো যখন আমরা হচ্ছে সিঁড়িটা ডিজাইন করবো, আমাদের প্রথমত জানতে হবে আমাদের ফ্লোর হাইট। ঠিক আছে? আমাদের ফ্লোর হাইটটা কত? আমাদের ফ্লোর হাইট যদি হয় 10 ফিট, যদি আমাদের ফ্লোর হাইট হয় 10 ফিট, মানে এটা কত ইঞ্চি? 120 ইঞ্চি। এখন আমাদের যদি বলা হয় 10 ফিট হাইটের জন্য তাহলে রাইজার মোট কতগুলো লাগবে? তাহলে 6 ইঞ্চির রাইজারকে আমরা 120 দ্বারা যদি ভাগ করে দেই, রাইজারের সংখ্যা চলে আসে 20। অর্থাৎ আমাদের এদিকে লাগবে 10টা রাইজার এবং এইদিকেও লাগবে কত? আমাদের 10টা রাইজার। এটা হচ্ছে আমাদের রাইজার বের করার নিয়ম। আর থ্রেড তো আমাদের 1, মানে এদিকে আমার 9টা থ্রেড লাগতেছে, এদিকে আমার কি 9টা থ্রেড লাগতেছে। এভাবে মূলত আমাদের কয়টা রাইজার এবং কয়টা থ্রেড লাগে সেটা আমরা বের করে থাকি। তো এখন আমরা আসি, আমরা হচ্ছে এখানে একটা প্ল্যান দেখতে পাচ্ছি, প্ল্যানটার দিকে একটু তাকাই। আমাদের এখান থেকে হচ্ছে আমরা সিঁড়িতে উঠতেছি এবং সিঁড়ির সামনে যে হাফ ল্যান্ডিং অংশ এরিয়া, এটা 4 ফিট। সিঁড়ি দিয়ে উঠলাম আমরা, সিঁড়ি ওঠার পরে এখানে আরেকটা হাফ ল্যান্ডিং পাচ্ছি, সেটা হচ্ছে কি আমাদের সেই 4 ফিটই। এবং এই সিঁড়ির যে নিচের ভার্টিক্যাল ডিসটেন্স, অর্থাৎ এই যে এইটুকু, এখান থেকে এইটুকু, এই ডিসটেন্সটুকু হচ্ছে আমাদের 7.5 ফিট। তো মোটামুটি আমরা পেয়েছি। ও আর আমাদের সিঁড়ি যে উইড, এই যে একটা সিঁড়ি যে উইড সেটা হচ্ছে আমাদের 4 ফিট এবং 2 সিঁড়ির উইড একসাথে করলে সেটা হয় হচ্ছে 8 ফিট। তো আমরা এখন ক্যালকুলেশন করি। আমরা দেখতে পাচ্ছি যে কংক্রিট ভলিউম ক্যালকুলেশন। সো ফার্স্টে আমরা ল্যান্ডিং এর ক্যালকুলেশন করবো, অর্থাৎ এই যে এই হাফ ল্যান্ডিং এর যে কথাটা বললাম এটাকে ল্যান্ডিংও বলা হয়। এই ল্যান্ডিং এর ক্যালকুলেশনটা আমরা করবো। তো ল্যান্ডিং এ আমরা দেখতে পাচ্ছি কি ল্যান্ডিং এর প্রস্থ হচ্ছে কত? 4 ফিট। তাহলে আমরা কি লিখলাম? 4। এবং ল্যান্ডিং এর দৈর্ঘ্য কত? এই যে দৈর্ঘ্যটা এখানে দেওয়া আছে। ল্যান্ডিং এর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 8 ফিট। তাহলে আমরা এখানে লিখলাম 8। এবং আমাদের এখন লাগবে ল্যান্ডিং এর পুরুত্ব। ল্যান্ডিং এর থিকনেস কত? ল্যান্ডিং এর থিকনেস নরমালি আমরা স্ল্যাবের যে থিকনেস সেটাই ধরি, অর্থাৎ 6 ইঞ্চি। সো এটাকে আমরা 6 ইঞ্চি নিলাম। তো এখন যদি আমরা গুণ করি আমরা পাচ্ছি হচ্ছে 1.6 সিএফটি। এখন হচ্ছে আমার ল্যান্ডিং এর যে ভলিউম সেটা আমি পেয়ে গেছি। ঠিক আছে? ল্যান্ডিং এর ভলিউমের কাজ আমার শেষ। এখন আমার কি লাগবে? এখন আমার লাগবে হচ্ছে ওয়েস্ট স্ল্যাবের ভলিউম। ওয়েস্ট স্ল্যাব মানে হচ্ছে যে মাত্র দেখালাম যে যেটার উপরে আমার যে সিঁড়িটা, যেটার উপরে আমার সিঁড়িটা তার লোডগুলো ডিফাইন করে বা লোডগুলো ছাড়ে, এই যে স্ল্যাবটা, এটাই হচ্ছে আমার ওয়েস্ট স্ল্যাব। তো ওয়েস্ট স্ল্যাবের ক্ষেত্রে আমাদের হচ্ছে এই ওয়েস্ট স্ল্যাবের যে দৈর্ঘ্য এটা জানতে হবে। তো আমরা তো এই পোর্শনটুকু জানি, তাই না? যে নিচের পোর্শনটা হচ্ছে আমাদের কত? 7.5 ফিট, মানে এই যে এই পোর্শনটা, এই নিচের পোর্শনটা আমাদের 7.5 ফিট। এবং উচ্চতা কত এটাও আমরা জানতে পারবো। ঠিক আছে? এটাও আমরা জানতে পারবো। যেহেতু এখানে আমার বলে দিচ্ছে রাইজার কত? 10টা আছে 6 ইঞ্চি। তাহলে আমি জানতে পারলাম যে আমার উচ্চতা হচ্ছে 60 ইঞ্চি। তাহলে আমি জানতে পারলাম যে আমার উচ্চতা 60 ইঞ্চি এবং এটা হচ্ছে 7.5 ফিট। 60 ইঞ্চি মানে হচ্ছে আমার 5 ফিট। তাহলে আমি এই যে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমি অতিভুজটা বের করলাম, যে 5 স্কয়ার প্লাস 7.5 স্কয়ার। এটা করলে কি আমার ওয়েস্ট স্ল্যাবের যে দৈর্ঘ্য, এই যে অতিভুজ, এটা আমি পেয়ে যাচ্ছি। এবং ওয়েস্ট স্ল্যাবের ভলিউমের জন্য কি আমার যেহেতু অতিভুজ পেয়ে গেছি, এখন আমার লাগবে কি? আমার লাগবে হচ্ছে উইড, ওইদিকে যে যাচ্ছে। ঠিক আছে? যে এই বরাবর যে যাচ্ছে। তো এই বরাবর আমার কত ছিল? এই যে এই বরাবর হচ্ছে আমার যে সিঁড়ির যে উইড সেটাই, অর্থাৎ 4 ফিট। তাহলে আমরা এটাকে 4 ফিট দিয়ে গুণ দিলাম এবং এটার থিকনেস কত ছিল? এটার থিকনেসও আমাদের স্ল্যাবের সমানই, অর্থাৎ 6 ইঞ্চ। তাহলে 6 ইঞ্চ 4 ফিট এবং হচ্ছে আমাদের যে ওয়েস্ট স্ল্যাবের দৈর্ঘ্য অতিভুজ বরাবর বের করেছি যেটা, সেটা 3টা দিয়ে গুণ দিলে আমরা কি পেয়ে যাচ্ছি? ওয়েস্ট স্ল্যাবের ভলিউম 18 সিএফটি। এখন হচ্ছে আমাদের আরেকটা জিনিস বের করতে হবে। ওয়েস্ট স্ল্যাব তো আমরা বের করলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ওয়েস্ট স্ল্যাব বের করা হয়েছে। এখন আমাদের বের করতে হবে, আমরা তো ওয়েস্ট স্ল্যাবের উপরে হাঁটি না, আমরা হাঁটি কি সিঁড়ির উপরে। সিঁড়ি থাকে হচ্ছে এরকম, তাই না? সিঁড়ি থাকে এরকম। এটাকে যদি আমরা চিন্তা করি, এটা প্রত্যেকটা এক একটা ট্রায়াঙ্গেল না? অবশ্যই এগুলো প্রত্যেকটা এক একটা ট্রায়াঙ্গেল। এবং ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি?
হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ বিসি বলা যায় আর কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো আমরা যদি একটা ট্রায়াঙ্গেলের ভ্যালু বের করতে পারি, তাহলে আমরা যদি সেই একটা দিয়েই টোটাল সিঁড়িতে যতগুলো ট্রায়াঙ্গেল দরকার হবে ততগুলো দিয়ে গুণ দিই, তাহলে কিন্তু আমাদের যে টোটাল যেই ট্রায়াঙ্গুলার স্পেসের যে ভলিউমটা সেটা আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা এখন ফার্স্টে কি একটার কাজ করি, একটার জন্য সূত্র লিখলাম হাফ ইন্টু ভূমি। ভূমি এখানে কোনটা, এখানে আমাদের ভূমি হচ্ছে আমাদের যে থ্রেড ছিল সেটা, যেটা হচ্ছে 10 ইঞ্চি, এবং আমাদের উচ্চতা হচ্ছে কোনটা, উচ্চতা হচ্ছে রাইজার, যেটা হচ্ছে 6 ইঞ্চি। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এবং আমরা এখন যেটা নিচ্ছি সেটা হচ্ছে আমাদের উইড, অর্থাৎ এই যে সিঁড়িটা যে এই বরাবর যাচ্ছে, ঠিক আছে, এই বরাবর তো পুরাটাই যাচ্ছে ত্রিভুজটা, অর্থাৎ আমরা যখন ত্রিভুজটা আঁকতেছি, আমরা যখন সূত্র বের করতেছি সেটা জাস্ট এরকম হচ্ছে, কিন্তু আসলে তো সিঁড়িটা এরকম না, সিঁড়িটা তো এই যে ভাই পুরা লাস্টে গিয়ে থামতেছে, তাই না, সিঁড়িটা তো অনেকটা এরকম হতো। সো এই জন্য আমাদের পুরো পোর্শনটাই বের করতে হবে এই উইড সহ, তাহলে আমরা ভলিউম পেয়ে যাচ্ছি। তো উইডের জন্য আমাদের ভ্যালু কত ছিল, 4 ফিট, তাহলে আমরা 4 ফিট দিয়ে গুণ দিলাম। সো এই যে 4 ফিট দিয়ে গুণ দিলে টোটালি আমাদের আসছে হচ্ছে 0.83 সিএফটি, ঠিক আছে, 0.83 সিএফটি। তাহলে একটার জন্য এত লাগে 9টা স্টেপ। আমরা যদি 10টা রাইজার ইউজ করি তাহলে মাথায় রাখতে হবে যে আমাদের স্টেপ হবে, স্টেপ মানে কি, স্টেপ মানে হচ্ছে যে এই যে ট্রায়াঙ্গুলার ফরমেশনটা হচ্ছে এটাকে স্টেপ বলা হচ্ছে। তো এই স্টেপ হবে আমাদের 9টা, যদি আমাদের 10টা রাইজার থাকে, রাইজার যত থাকবে তার চেয়ে একটা স্টেপ কম থাকবে। তাহলে আমরা 9 ইন্টু 0.86 করলাম, তাহলে আমাদের যে স্টেপের যে টোটাল ক্যালকুলেশন সেটা আসছে হচ্ছে 7.47 সিএফটি। এখন আমরা হচ্ছে টোটাল ভলিউম করবো, অর্থাৎ আমাদের যে ল্যান্ডিং ছিল, আমাদের ল্যান্ডিং এর ভলিউম কত পেয়েছিলাম, ল্যান্ডিং এর ভলিউম পেয়েছিলাম 16 সিএফটি। তাহলে 16 সিএফটিকে এখন 3 দ্বারা গুণ করা হয়েছে, তবে আমি বলবো যে আমরা যখন প্ল্যানে ইউজ করবো তখন আমাদের 3 দ্বারা গুণ করতে হবে না, আমরা শুধু জাস্ট 1 দ্বারা গুণ করলেই চলবে। এখানে আসলে কি বুঝেছে, যে আমার যদি সেটা এরকম থাকতো, এখানে একটা হাফ মানে এখানে একটা ল্যান্ডিং, সিঁড়ি উঠলো, ঠিক আছে, তারপর এখানে একটা ল্যান্ডিং, আবার সিঁড়ি উঠলো, তারপর এখানে আরেকটা ল্যান্ডিং, এই যে 3টা ল্যান্ডিং দরকার পড়লো, এই জন্য আমার এখানে 16:3 দিছে। কিন্তু যখন আমরা একটা বিল্ডিং তৈরি করি তখন আমার একই সাথে স্ল্যাবের জন্য নিচের যে ফ্লোরের লেআউট সেটাও চলে আসে, রুফের জন্য আমার যে উপরের রুফের যে স্ল্যাব সেটাও চলে আসে। আমার এখানে ফ্লোর এবং রুফ দুইটাই আছে, এই জন্য আলাদা করে উপরে আর নিচে কোনো ল্যান্ডিং তৈরি করতে হয় না, শুধু আমাদের এই যে এই পোর্শনটুকুর জন্য একটা ল্যান্ডিং তৈরি করতে হয়। এই জন্য আমাদের এখানে 3 দিয়ে গুণ করার দরকার নেই, আমরা 1 দিয়ে গুণ করলেই হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েস্ট স্ল্যাব কয়টা হবে, এটা একটার জন্য বের করা হয়েছিল, ওয়েস্ট স্ল্যাব তো অবশ্যই দুইটা হবে, এখানে একটা ওয়েস্ট স্ল্যাব আর এখানে একটা ওয়েস্ট স্ল্যাব। দেন হচ্ছে আমাদের 9 স্টেপের জন্য যে ক্যালকুলেশন, এখন এটা হচ্ছে 9 স্টেপ কোথায় থাকে, একটার ভিতরে, মানে একটা সিরিজ যে রান সেই একটাতে আমি 9 স্টেপ পাই, এই সাইডে তো আরও 9 স্টেপ আছে, মানে উপরে যাওয়ার জন্য এটুকুতে আরও 9 স্টেপ। তাহলে এটাকে আমি 2 দিয়ে গুণ করতেছি এবং আমার টোটাল ভ্যালু আসছে 99 সিএফটি, যদি আমি 3 দিয়ে গুণ করতাম, যদি আমি 3 দিয়ে গুণ করি, যদি এখানে 1 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 99 এর চেয়ে একটু কম আসবে। এরপরে হচ্ছে আমরা কি করতেছি যে রিইনফোর্সমেন্ট ক্যালকুলেশন, এটা ছিল কিন্তু কি, এটা ছিল হচ্ছে আমার কংক্রিট ভলিউম। এখন এটাকে আমি 1.5 দ্বারা গুণ করে এটাকে লুজ করব, দেন হচ্ছে আমি এখান থেকে কি 1:2:4 ধরে সিমেন্ট, স্যান্ড এবং খোয়া যেটা ছিল সেটা বের করবো। এটা আগের ভিডিওতে দেখানো হয়েছে, আশা করি পারা যাবে। তো এখন হচ্ছে আমাদের মেইন পোর্শন বা জটিল পোর্শন, সেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট। রিইনফোর্সমেন্ট সিঁড়িতে কিভাবে হয় আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, ধরলাম যে এটা হচ্ছে আমার সিঁড়ি, ঠিক আছে, আমি ধরে নিচ্ছি যে এটা হচ্ছে আমার সিঁড়ি, আমার সিঁড়িটা এইভাবে যাচ্ছে, এখানে হচ্ছে আমার একটা হাফ ল্যান্ডিং আছে, এখানে আমার আরেকটা হাফ ল্যান্ডিং আছে। এখন এই সিঁড়ির কেসে আমাদের রডটা দুইভাবে ডিস্ট্রিবিউট করা থাকে, একটা হচ্ছে আমাদের লং রড বলা হয় বা লং ডিরেকশনের রড, আরেকটা হচ্ছে আমাদের শর্ট ডিরেকশনের রড। আমি যদি এটা একটু মুছে দেই তাহলে বোঝাতে সুবিধা হবে। এই যে সিঁড়ির যে লম্বা লম্বা বরাবর এভাবে রড যেটা থাকে তাকে বলা হচ্ছে লং ডিরেকশন রড, যেটা আমরা সেকশনে যে এটাকে দেখতে পাচ্ছি, এখানে যে এত বড় রড সরাসরি যাচ্ছে এগুলোকে বলা হয় লং ডিরেকশন রড। এবং শর্ট ডিরেকশন রড বলতে কি বোঝায়, যে আমাদের সিঁড়ির যে শর্ট পোর্শনটুকু আছে সেই বরাবর যে রডটা যাচ্ছে সেটাকে বলা হয় শর্ট ডিরেকশন রড, অর্থাৎ এখানে যে আমরা ডট ডট আকারে দেখতে পাচ্ছি, যে ডট 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 এগুলো হচ্ছে শর্ট ডিরেকশন রড। তো আমাদের এখানে প্রথমে লং ডিরেকশন রড বের করতে হবে, তারপর শর্ট ডিরেকশন রডটা বের করতে হবে। তো আমরা লং এর জন্য আগে কি করতে হবে, আমাদের ডিস্টেন্সটা বের করতে হবে, মানে লেন্থ। তো লং রডের লেন্থ কত আমরা একটু এখানে ছবিতে আসি, ছবিতে আসলেই আমরা বুঝে যাব। ছবি থেকে আমরা মূলত কি পাচ্ছি, ছবির এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে ওয়েস্ট স্ল্যাবটা ছিল, যে এই যে ওয়েস্ট স্ল্যাব এই পর্যন্ত থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে, অর্থাৎ এই যে এখানে যে সূত্রটা ব্যবহার করা হয়েছিল এই সূত্র ব্যবহার করলে আমরা পাই কত, 9 ফিট, অর্থাৎ এই যে এইটুকু ডিস্টেন্স হচ্ছে আমার 9 ফিট, এখান থেকে এই পর্যন্ত আসতেছে আর কি। আর দেন হচ্ছে আমি একটা জিনিস জানতে পারলাম যে এই পোর্শনটুকু হচ্ছে কি আমার এই যে হাফ ল্যান্ডিং পোর্শন, তো এটুকু হচ্ছে আমার 4 ফিট, এবং এই পোর্শনটুকু আমার হাফ ল্যান্ডিং পোর্শন, এই পোর্শনটুকু আমার 4 ফিট। তাহলে এখানে যদি আমার কোনো একটা রড যদি পুরো অংশ কভার করে তাহলে তার ডিস্টেন্স হবে হচ্ছে বা লেন্থ হবে হচ্ছে 9 ফিট প্লাস 4 ফিট প্লাস 4 ফিট, যেমন এই যে এটা 4 ফিট, এটা সোজা যাচ্ছে, এটুকু 9 ফিট, এটুকু 4 ফিট, তাহলে 4 প্লাস 9 প্লাস 4, এই যে। তো এটা করলে আমার কত আসতেছে, 13 আর 4 হচ্ছে 17। এখন কথা হচ্ছে যে এখানে আমাদের আবারও 1 ফিট প্লাস 1 ফিট দেওয়া আছে, এটা কি বোঝায়, এটা মূলত বোঝায় যে আমার যদি কলাম থাকে কোনো, কারণ সিঁড়ি সাধারণত কিন্তু নর্মালি রাখা হয়, সিঁড়ির লোডটা কলামের মাধ্যমে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। তো সিঁড়ির মিনিমাম আমাদের ল্যান্ডিং বা সিঁড়ির মাঝখানে বা কোনো একটা সেকশনের পোর্শনে আমার কলাম অ্যাড করতে হবে। তো কলাম যখন আমরা অ্যাড করি বা আমার বিম অ্যাড করলেও হবে, তো এই কলাম বা বিম যখন থাকে তখন হচ্ছে আমরা এই রডগুলো সেই কলামের ভিতরে ইনসার্ট করে দিই, এবং সেটা হচ্ছে আমাদের অ্যারাউন্ড 1 ফিট হয়, এখানে 1 ফিট হলে এদিকে আমার 1 ফিট। তো এই যে 1 ফিট ইনসার্ট করার কারণে আমার বারের যে লেন্থ সেটা আরও 2 ফিট বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে আমার এখানে। সো আমার 17 ফিটের রডটা আরও বড় হয়ে কত হলো, 19 ফিট। এখন আমি টোটাল রডের লেন্থটা পেয়ে গেছি। এখন আমার লাগবে হচ্ছে টপ রড আর বটম রডের ব্যবহারটা। সো এই লং রড যেটা ছিল এটা ছিল হচ্ছে আমার এই যে উপরের যে এই রডটা এখানে ফুল গিয়েছে সেটা, আর এখন আমার লাগবে হচ্ছে সেকেন্ড রডটা, যেটা হচ্ছে এখানে গিয়ে
এইটুকু গিয়ে শেষ হয়ে গিয়েছে, আবার এখান থেকে এভাবে শুরু হয়েছে। তো এটার আমরা ক্যালকুলেশন কীভাবে করবো? এইটুকু তো 4 ফিট আমরা জানি, এটুকুও 4 ফিট জানি, তাহলে 4, 4, 8। আর এখানে আমাদের এই পোর্শনটুকুকে কি বলেছে যে এটা 3 ভাগে বিভক্ত, L/3, L/3, L/3। এখন আমরা L এর ভ্যালুটা জানি কত, 9 মিটার, যেটা বললাম যে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে 5 স্কয়ার প্লাস 7.5 স্কয়ার করেছিলাম। তো এটা এসেছিল কি আমাদের 9 মিটার। তো এটা যদি আমার 9 মিটার হয়, আমার এই মাঝখানের পোর্শনটা কিন্তু হলো, এখানে কোনো রড নেই। আমার হচ্ছে যে নিচের যে রডটা বের করতেছি, যে টপ রড, সেটার জন্য কিন্তু আমার এই পোর্শনটাতে রড নেই, এবং এই পোর্শনটা আসলে কতটুকু, L/3। টোটাল যদি আমি 19 মিটার থেকে কত 9/3 মিটার বাদ দিই, তাহলেই আমার এই রডটার টোটাল যে লেন্থ সেটা আমি পেয়ে যাচ্ছি, যে এই রডটার এই মাঝখানে এই পোর্শনটুকু তো নেই, এজন্য 9/3, কারণ L/3 অংশটা বাদ যাবে। সো সেই কাজটা এখানে করা হয়েছে, 19 - 9/3 = 16 ফিট। তো এখানে আমার টপ রড এসেছে 16 ফিট। এবং এখন হচ্ছে আমাদের নং অফ বার্স। তো নং অফ বার্সের রুলস হচ্ছে যে আমার অপোজিট ডিরেকশনে আমার রডগুলো কতগুলো স্থাপন করা যাবে। তো আগে আমার জানতে হবে অপোজিট ডিরেকশনে আমার কতটুকু জায়গা আছে। আমরা যদি একটু ছবিতে চিন্তা করি যে আমার লং রডগুলো কিভাবে যাবে, আমার লং রডগুলো এই যে এইভাবে যাবে, ঠিক আছে? যেহেতু এইভাবে যাচ্ছে, মানে এর কাছে জায়গা আছে হচ্ছে এইটুকু, এবং এইটুকু জায়গা কত, এটুকু জায়গা হচ্ছে আমার 4 ফিট। তাহলে আমার লং রড যাবে মূলত 4 ফিট ইন্টু 12, মানে আমি ইঞ্চিতে কনভার্ট করলাম, এবং ভাগ দিলাম কত দিয়ে, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দিয়ে, অর্থাৎ কতটুকু সেন্টার টু সেন্টার ডিস্টেন্স পর যাবে। সেই জিনিসটার ইনফরমেশন এই যেখানে দেওয়া আছে, এই যে 10 মিলিমিটার রড এবং 4 ইঞ্চ সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। তাহলে আমরা সেটা লিখলাম, আমরা এখানে কই গেল, তো আমরা এখানে লিখে দিলাম যে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্স দিয়ে ভাগ করলাম, প্লাস হচ্ছে 1, আমরা আগের ভিডিওতে সূত্র দেখে এসেছি। তো আমার রডের সংখ্যা আসলো 13। এখন হচ্ছে অ্যামাউন্ট অফ বার, মানে কত কেজি রড লাগবে। রডের কেজির জন্য আমার কি করতে হবে, যদি মনে থাকে, টোটাল লেন্থ ইন্টু নং অফ রড ইন্টু হচ্ছে ডায়ামিটার স্কোয়ার বাই 532। তো টোটাল লেন্থ আমার কত, উপরের রডটা প্লাস নিচের রডটা, এই দুটারই যোগফল। তো উপরের রড এসেছিল আমার 19 ফিট এবং নিচের রডটা এসেছিল 16 ফিট, এই যে 19 আর 16। এবং তার সাথে আমি গুণ দিচ্ছি হচ্ছে 13 মানে কি, 13 হচ্ছে আমার নং অফ বার্স, কতগুলো বার লাগবে। আর ইন্টু ডায়ামিটার স্কোয়ার ডিভাইডেড বাই 532। তো ডায়ামিটার ছিল আমার 10 mm, যদি আমরা যে সেকশনে দেখি এখানে 10 mm দেওয়া আছে, 10 mm বাই 32, তাহলে আমার মোট আসতেছে হচ্ছে 86 কেজি। এখন এই 86 কেজি হচ্ছে কি আমার একটা রানের জন্য ছিল, মানে যে একটা পোর্শন। এখন সেহেতু এদিকেও যাবে, সো দুইটা পোর্শনের কথা যখন চিন্তা করবো, 2 দিয়ে গুণ করতে হবে, এবং আমার আসছে কত, 172 কেজি। সো আমি দুইটা পোর্শনের জন্য যে লং ডিরেকশনে আমার রড, সেটা আমার লাগবে হচ্ছে 172 কেজি। এখন আমরা বের করবো হচ্ছে শর্ট ডিরেকশনের রড, শর্ট ডিরেকশনে আমার কত রড লাগবে। সো আমি একটু শর্ট ডিরেকশনটা দেখে নিই। এখানে আমরা যদি শর্ট ডিরেকশনের কথা চিন্তা করি, এটা হচ্ছে আমার স্টিয়ার ছিল, তো এই যে এটা হচ্ছে আমার শর্ট ডিরেকশন। তো শর্ট ডিরেকশনে আমার লেন্থ কত ছিল, এই যে আমার এখানে প্ল্যানের দেওয়া আছে, এখানে শর্ট ডিরেকশনে আমার লেন্থ হচ্ছে 4 ফিট। এখানে একটু মুছে ফেলি, জিনিসটা হিজিবিজি হয়ে যাচ্ছে। তো এই যে শর্ট ডিরেকশন আমার কত ছিল, দেওয়া 4 ফিট। তো আমার হচ্ছে লেন্থ হবে 4 ফিট রডের, এবং নং অফ বার্স, ঠিক আছে? এখন এটা একটু দেখে ট্রিকি মনে হতে পারে যে আসলে কি করছে, আমরা আস্তে আস্তে বুঝবো। এই 12টা একদম বাইরে হবে, ঠিক আছে? এটা এখানে হবে না, এই 12টার বাইরে হবে। সো এখানে কি করেছে, এখানে অ্যাকচুয়ালি ফার্স্টে যেটা করলো সেটা হচ্ছে যে 19 ফিট প্লাস 16 ফিট, অর্থাৎ আমরা যদি একটু সেকশনটা ভালো মতো দেখি, যে আমরা কি বের করলাম আগেরবার আমরা বের করলাম যে আমার এই রডটা হচ্ছে টোটাল কত ছিল, 19 ফিট না? এবং এই রড বরাবরই তো আমার কত, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স 6 ইঞ্চি, ঠিক আছে? এটা এখানে হবে, একটু ভুল হয়েছে। এই সেন্টার টু সেন্টার ডিস্টেন্স 6 ইঞ্চি পর এই যে রডগুলো যাচ্ছে, ঠিক আছে? যে শর্ট ডিস্টেন্স বরাবর রডগুলো যাচ্ছে কতটুকু, 6 ইঞ্চি পর এই যে এরকম করে রডটা যাচ্ছে। তো এটা বরাবর যেরকম যাচ্ছে, অর্থাৎ 19 ফিট বরাবর যাচ্ছে, একইভাবে এই যে এটা কত ছিল আমার, এটা ছিল 16 ফিট, ঠিক আছে? এই 16 ফিট বরাবর কিন্তু যাচ্ছে আমার এই রডগুলো, সেমভাবে 16 ফিট বরাবর, মানে আমার উপর দিয়েও যাচ্ছে এবং নিচে দিয়েও যাচ্ছে। এজন্য আমার কি এই দুইটাই আমার হচ্ছে নং অফ বার্সের জন্য ইনক্লুড করতে হবে, 19 ফিট প্লাস হচ্ছে 16 ফিট। এখন কথা হচ্ছে যে এইটুকুতেই আমার কোন কাজটা হয়ে যাচ্ছে, আমার হচ্ছে প্রথম যে রান, আমার যে প্রথম রান, আমি যে রানের কথা চিন্তা করি, আমার যে প্রথম রান, সেটার কাজ আমার হয়ে যাচ্ছে এখানে হাফ রানিং সহ। এখন আমার লাগবে হচ্ছে সেকেন্ড রানটা, অর্থাৎ সেকেন্ড তালায় ওঠার জন্য বা রুফে ওঠার জন্য যেই পোর্শনটা, এই পোর্শনটার জন্য এখন কি করবো সেটা দেখতে হবে। তো আমি একটা জিনিস যদি একটু খেয়াল করে রাখি এখানে, যে আমার 19 ফিট আর 16 ফিট, এটা দ্বারা কিন্তু আমার হচ্ছে একদম এই যে হাফ ল্যান্ডিং যেটা, সেই পর্যন্তই মূলত কাভার হয়ে যাচ্ছে। এই যে এখান থেকে এখানে আমার শুরু হয়েছে এখান থেকে, এবং এখান থেকে এই হাফ ল্যান্ডিং পর্যন্তই কিন্তু আমার, যেটা হাফ ল্যান্ডিং সহ এই পর্যন্তই আমার রিনফোর্সমেন্টটা কাভার হয়ে যাচ্ছে। এখন যদি আমি সেকেন্ড রানের জন্য চিন্তা করি, আমার কিন্তু আর এখান থেকে চিন্তা করতে হচ্ছে না, আমার চিন্তা করতে হবে কোথা থেকে, আমার কিন্তু এখান থেকে এই পর্যন্ত দিয়ে এই বরাবর আমার চিন্তা করলে আমার মূলত যে ক্যালকুলেশন সেটা কিন্তু আমার হয়ে যাচ্ছে। তো আমরা দেখি যে আমরা পরেরটুকু কীভাবে করছি। পরের জন্য আমরা সেকেন্ড ফেজে দেখতে পাচ্ছি যে আমাদের 9 ফিট প্লাস 6 ফিট এসেছে। 9 ফিট প্লাস 6 ফিট কীভাবে আমরা এখন ক্যালকুলেশন করবো, শুধু এই যে মাঝের অংশটুকু। আগেরবার আমরা হচ্ছে হাফ ল্যান্ডিং সহ ধরেছিলাম, এজন্য আমাদের রড লাগছিল কত, 19 ফিট আর 16 ফিট। কিন্তু এখন আমাদের আর আমাদের হাফ ল্যান্ডিং লাগবে না, কারণ আমি তো বললাম যে এখানে আমাদের হাফ ল্যান্ডিংয়ের ক্যালকুলেশনটা আমরা আগের পোর্শনেই করে এসেছি, এখন আমাদের হাফ ল্যান্ডিংয়ের দরকার নেই। এখন আমাদের দরকার হচ্ছে এই সিঁড়ির যে মূল অংশ সেটা, প্লাস হচ্ছে আমি যদি সামনে কিছু আগাই তখন দেখা যাবে। তো সিঁড়ির মূল অংশের দৈর্ঘ্য তো মূলত এইটা, তাই না, এইটুকু। তো এইটুকুর জন্য আমাদের একটা রড তাহলে কতটুকু লাগবে, একটা রড আমাদের লাগবে 9 ফিট, এবং আরেকটা রড লাগবে কতটুকু, এই যে এইটুকু আর এইটুকু, মাঝখানে তো L/3 ফাঁকা, তাহলে আরেকটা রড হচ্ছে আমাদের 9 ফিট প্লাস 6 ফিট, ঠিক আছে? এই যে L/3 তো ফাঁকা, তাহলে আমাদের কি 3 মাইনাস হয়ে যাচ্ছে 9 থেকে, তাহলে এই 9 ফিট আর 6 ফিট এইটুকু পোর্শন আমার এই সেকেন্ড ল্যান্ডিংয়ের এই পর্যন্ত লাগতেছে।
তাহলে আমি কি করলাম 9 ফিট প্লাস 6 ফিট লিখে দিলাম প্লাস। তাহলে আমি রডের যে লেন্থ আমার হচ্ছে 2টা পেয়ে গেলাম। আমি ফার্স্ট রানের জন্য পেয়েছি এবং সেকেন্ড রানের জন্য আমি পেয়ে গেছি। এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আরো +4 দেওয়া। এই +4টা কি? এই +4 দ্বারা আমাদের বোঝাচ্ছে যে এই যে এখন সেকেন্ডে গিয়ে যে এখন এখানে একটা ল্যান্ডিং হবে। ঠিক আছে? এই যে এখানে গিয়ে একটা যে ল্যান্ডিং হচ্ছে, এই ল্যান্ডিং এর যে দৈর্ঘ্য সেটা হচ্ছে আমার 4 ফিট। সো এইজন্য আমরা এখান থেকে কি 4 ফিটটা যোগ করে নিলাম। তো এখান থেকে আমরা তাহলে কি +4 দিয়ে দিলাম। +4 এবং এখানে গিয়ে আমার ব্র্যাকেটটা শেষ হয়ে যাবে। এই যে এখানেই ব্র্যাকেটটা শেষ এবং তারপরে হচ্ছে আমাদের 12 দ্বারা গুণ করতে হবে যেন আমরা এটাকে ইঞ্চিতে নিতে পারি। এবং তারপরে সেন্টার টু সেন্টার ডিসটেন্স কত ছিল? আমি বলেছিলাম যে 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার। সো 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার ডিসটেন্স থাকলে আমরা 6 দ্বারা ভাগ করে দেব। আর +1 করে দেব, তাহলে আমাদের টোটাল কতগুলো রড লাগবে সেটা চলে আসবে। সেটার ভ্যালু আসলো 109। তো এখন আমরা টোটাল অ্যামাউন্ট বের করব, মানে কত কেজি রড আছে। তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে 8 দ্বারা মূলত কি বুঝাইছে আমাদের এই শর্ট কলামের রডের টোটাল যে লেন্থ সেটা কত? সেটা হচ্ছে যে এটুকু যদি 4 ফিট হয়, এটুকু যদি 4 ফিট হয় তাহলে কত হয়? 4 + 4 8। সেটা একবারে লিখে দিচ্ছি যে 8 ফিট। এজন্য আমরা কি পাচ্ছি যে 8 ফিট হচ্ছে আমাদের কলামের লেন্থ, সরি আমাদের হচ্ছে রডের লেন্থ এবং রডের নাম্বার লাগবে আমাদের, সেটা হচ্ছে 109 এবং আমাদের ডায়ামিটার স্কয়ার বাই 532 এটা হচ্ছে সূত্র। সো ডায়ামিটার ছিল আমাদের 10 মিলিমিটার যতদূর আমার খেয়াল হয়। এই যে এটাও 10 এটাও 10 দুইটাই 10। সো 10 মিলিমিটার ডায়ামিটার, 10 মিলিমিটার ডায়ামিটার দিয়ে আমরা যখন গুণ করতেছি টোটালটা, তাহলে আমরা পাচ্ছি 163 কেজি। সো যেহেতু আমরা 163 কেজি পেয়ে যাচ্ছি, এটা কিন্তু আমাদের ডিরেক্ট আমরা কি ক্যালকুলেশন করেছি? একদম দুইটার জন্য 8 ফিট দিছি না? 8 ফিট দেওয়ার জন্য এটাও হয়ে গেছে, এটাও হয়ে গেছে। এজন্য আমার ডিরেক্ট হচ্ছে দুইটা রানেরই ক্যালকুলেশন হয়ে গেছে 163 কেজি। এখন আমরা কি করব? দুইটা যোগ করে দেব। অর্থাৎ আমাদের যে শর্ট ডিসটেন্স বরাবর এবং লং ডিসটেন্স বরাবর যে কেজি পেয়েছি সেটা দুইটা যোগ করে দিলে 335 কেজি। এটা হচ্ছে আমার টোটাল এত কেজি রড আমার একটা স্টিয়ার বানাতে লাগছে। সো এভাবেই আমরা হচ্ছে রডের ক্যালকুলেশনটা করে থাকি। এখন আমাদের যদি প্ল্যানের কথা বলতে হয় যে প্ল্যানে আমরা কি করব? আমরা এই যে ঠিক এই প্ল্যানটা দেখব, ঠিক আছে? এই প্ল্যান ওয়াইজ আমাদের সিঁড়ির প্ল্যানটা কেমন সেটার দিকে একটু তাকাবো, ঠিক আছে? আমাদের সিঁড়ির প্ল্যানে আমাদের এটা কতটুকু, আমাদের রাইজার কতটুকু, আমাদের থ্রেড কতটুকু, সেভাবে আমাদের এই যে এভাবে সাজিয়ে নিতে হবে। সাজিয়ে দেন এই সেম ক্যালকুলেশন প্রসিডিউর ইউজ করে আমাদের সিঁড়ির ক্যালকুলেশনটা করে ফেলতে হবে।